হ্যালো ভিউয়ার্স, আমি এজএম আহসানুল্লাহ জিবি একাডেমি আজকে তোমাদের পঞ্চম অধ্যায় প্রোগ্রামিং ভাষার ধারাবাহিকভাবে ক্লাস শুরু করব আজকে থেকে। তোমাদের আজকে আমি প্রোগ্রামিং ভাষার ধারণা এবং শ্রেণীভাগ সম্পর্কে আলোচনা করব। আজকের ক্লাসের পরবর্তী ক্লাসগুলো তোমরা যদি ধারাবাহিকভাবে প্রত্যেকটা ক্লাস দেখো তাহলে প্রোগ্রামিং ভাষা এবং সি ল্যাঙ্গুয়েজের মধ্যে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না, সবগুলোই পারবে আশা করি। আচ্ছা, তাহলে আমরা শুরু করি প্রোগ্রামিং ভাষা। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আলোচনায় প্রথমে আমি ল্যাঙ্গুয়েজ নিয়ে আলোচনা করব। ল্যাঙ্গুয়েজকে আমরা বাংলায় বলি ভাষা। ভাষা কাকে বলে? ভাষা হলো যা দিয়ে আমি মনের ভাব প্রকাশ করতে পারি। আমরা মনের ভাব প্রকাশ করতে হলে কতগুলো নির্ধারিত ধারাবাহিক প্রক্রিয়া অনুসরণ করি, নির্ধারিত কিছু শব্দ ব্যবহার করি। যেমন আমি লিখলাম বাংলাদেশ is a developing country। এটা ইংরেজি ভাষা, এটা ইংরেজি ভাষার লিখিত রূপ, যেখানে কতগুলো নির্ধারিত শব্দ ব্যবহার করা হয়েছে এবং শব্দগুলোর একটা ধারাবাহিকতা আছে, সিকোয়েন্স আছে। সবশেষে ফুল স্টপ দিয়ে এই ভাষাটা, এই সেন্টেন্সটা শেষ হলো, পরিপূর্ণ অর্থ প্রকাশ করছে। তাই এটি ভাষা। ভাষার একটা লিখিত রূপ থাকে, ভাষার একটা ধারাবাহিকতা থাকে এবং নির্ধারিত কিছু শব্দ ব্যবহার করা হয়। এই সেন্টেন্সটিতে প্রত্যেকটা অংশ হচ্ছে এক একটি ওয়ার্ড, আর এই ফুল স্টপ দিয়ে এটা শেষ হলো, সেটাকে আমরা বলি সেন্টেন্স। আমরা যখন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এই ধরনের কিছু ব্যবহার করব, তখন প্রোগ্রামিং ভাষায় ব্যবহৃত অংশগুলোকে আমরা ওয়ার্ডের জায়গায় বলি কিওয়ার্ড। এটাকে আমরা টোকেনও বলে থাকি। তারপর এই ধারাবাহিকভাবে লেখার পর এই ফুল স্টপ দ্বারা এই সেন্টেন্সটা শেষ হলো। আর প্রোগ্রামিং ভাষায় আমরা চেষ্টা করি ফুল স্টপের জায়গায় সেমিকোলন দিয়ে, এবং সেটাকে আমরা সেন্টেন্স না বলে বলি স্টেটমেন্ট। অর্থাৎ আমরা বুঝতে পারলাম সাধারণ ভাষায় একটি ভাব প্রকাশ সম্পন্ন হলে সে পুরো জিনিসটাকে আমরা বলি সেন্টেন্স, আর প্রোগ্রামিং ভাষায় ব্যবহৃত প্রত্যেকটা লাইনকে বলে স্টেটমেন্ট। সেন্টেন্স শেষ হয় ফুল স্টপ দিয়ে, স্টেটমেন্ট শেষ হয় সেমিকোলন দিয়ে। সেন্টেন্সের প্রতিটা অংশকে আমরা ওয়ার্ড বলি, আর প্রোগ্রামিং ভাষায় সেরকম নির্ধারিত শব্দগুলোকে আমরা বলি কিওয়ার্ড। তবে এখানে কিওয়ার্ড ছাড়াও আমরা টোকেন শব্দটিও এখানে ব্যবহার করে থাকি। টোকেন সম্পর্কে আমি আগামী ক্লাসগুলোতে ধারণা দেব। টোকেন এবং কিওয়ার্ডের মধ্যে কিছু পার্থক্য আছে, যেটা আমরা আগামী ক্লাসগুলোতে বুঝতে পারব। আচ্ছা, তাহলে এখানে নির্ধারিত শব্দ হচ্ছে বাংলাদেশ ইজ এ ডেভেলপিং কান্ট্রি। আমি যদি এটিকে কান্ট্রিটা আগে দিয়ে আসি, বাংলাদেশটা সবার শেষে নিয়ে যাই, এটাকে যদি মধ্যখানে রাখি, ইজটা যদি তারপর রাখি, তাহলে এটা সেন্টেন্স হবে না। অর্থাৎ এটা একটা ধারাবাহিকতা আছে। আমার প্রোগ্রামিং ভাষার ক্ষেত্র এরকম ধারাবাহিকতা আছে, আমি আমার সুবিধা মতো লিখতে পারবো না। একইভাবে এই যে নির্ধারিত শব্দগুলো আছে, সেগুলোকে আমি চাইলে এখানে পরিবর্তন করতে পারি না। যেমন আমি সেন্টেন্সের ক্ষেত্রে বলি, আমার এখানে লেখা আছে ডেভেলপিং, আমি যদি এটাকে এভাবে লিখি, এটা কি হবে? না, হবে না, এটা সে গ্রহণ করবে না, কারণ নির্ধারিত এটাই লিখতে হবে। একইভাবে আমরা প্রোগ্রামিং ভাষাতেও এরকম INT
ফ্লোট কিওয়ার্ড ব্যবহার করি এবং সেগুলোকে চাইলে আমি আমার মতো করে লিখতে পারি না, সেজন্য এগুলোকে আমরা কিওয়ার্ড বলি। আর এখানে আমরা বলি ওয়ার্ড। তাহলে আমরা আশা করি ল্যাঙ্গুয়েজ বিষয়টা বুঝতে পারলাম। তাহলে ল্যাঙ্গুয়েজ কাকে বলে? যা দ্বারা আমরা মনের ভাব প্রকাশ করতে পারি তাকে ভাষা বলে। ভাষা একটি নির্ধারিত এবং ধারাবাহিক প্রক্রিয়া। আমি যেহেতু ভাষা নিয়ে আলোচনা করছি, এখানে দুটো পক্ষ বিদ্যমান। একটি হচ্ছে ম্যান বা হিউম্যান, আর একটি হলো মেশিন। আমরা মেশিনকে নিয়ে কাজ করে থাকি, বিভিন্ন সমস্যাগুলো আমরা মেশিন দ্বারা সমাধান করি। তাহলে আমার এখানে দুটি পক্ষ বিদ্যমান, একটি হচ্ছে ম্যান আর একটি হলো মেশিন। লিখলাম ম্যান আর একটা হচ্ছে মেশিন। আমরা ম্যান কম্পিউটারের সাথে যখন কাজ করি তখন আমার ভাষাটি হয় ইংলিশ, কারণ আমরা ইংরেজির মতো কিছু শব্দ ছাড়া অন্য কোনো কিছু কম্পিউটারকে বোঝানোর জন্য ব্যবহার করতে পারি না, তাই আমার ভাষাটি হচ্ছে ইংলিশ। আর মেশিনের ভাষাটি হচ্ছে বাইনারি। মেশিনের ভাষাও বাইনারি, কার্যপদ্ধতিও বাইনারি এবং তার প্রক্রিয়া কার্যক্রম সবই বাইনারি। বাইনারি বলতে আমরা 0 এবং 1 কে বুঝি। 0 হচ্ছে বিদ্যুতের অনুপস্থিতি, 1 হলো বিদ্যুতের উপস্থিতি। এই দুটো জিনিসের মাধ্যমে এই দুটো চিহ্ন দ্বারা কম্পিউটার সকল কিছু বুঝতে পারে। এখন দেখি কম্পিউটার কিভাবে আমার তথ্যকে বুঝতে পারে। আমি লিখলাম 1, কম্পিউটার সেটাকে বুঝে নেবে 0 1 5401। এটা আমি ASCII কোডের ফরম্যাটে দেখাবো। সমান আমি বললাম, যখন আমি লিখব মেশিন তখন সেটাকে 01 5401 হিসেবে গ্রহণ করে নেবে। এভাবে আমি আমার সুবিধা মতো, আমার চাহিদা মতো, প্রয়োজন মতো বিভিন্ন তথ্য মেশিনকে দিয়ে থাকি। আমরা যা সেরকম লিখে থাকি তাকে আমরা বলি উৎস কোড। উৎস কোড। ইংরেজিতে বলি আমরা সোর্স কোড। আর মেশিন যা বাইনারিতে বুঝে নেয় তাকে বলি আমরা বস্তু কোড। ইংরেজিতে বলি অবজেক্ট কোড। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম কোন সমস্যার সমাধানের জন্য আমরা যা লিখে থাকি তাই হলো সোর্স কোড, এবং মেশিন যা বুঝে নেয় সেটাকে আমরা বলি অবজেক্ট কোড। দেখো, প্রত্যেক কিছু রূপান্তরের জন্য কিছু একটা মধ্যবর্তী কিছু প্রয়োজন হয়। এখানেও সেরকম একটি মধ্যবর্তী প্রোগ্রাম কাজ করবে। ওই প্রোগ্রামটিকে আমরা বলি ট্রান্সলেটর। তাহলে ট্রান্সলেটরটা কি? একটা প্রোগ্রাম যা দিয়ে সোর্স কোডকে অবজেক্ট কোডে পরিণত করা যায়। এরকম আমরা ট্রান্সলেটর 3 ধরনের ব্যবহার করি, অর্থাৎ যে প্রোগ্রামে যে ট্রান্সলেটর প্রয়োজন আমাকে সেই ট্রান্সলেটরটি দিতে হবে, অনুবাদক দিতে হবে। তো অনুবাদক 3 ধরনের। একটি হলো অ্যাসেম্বলার, 2 নাম্বার কম্পাইলার, 3 নাম্বার ইন্টারপ্রেটার। তাহলে আমরা বুঝতে পারলাম সোর্স কোডকে অবজেক্ট কোডে পরিণত করার জন্য আমার একটা প্রোগ্রাম প্রয়োজন। প্রোগ্রামটিকে আমরা বলি ট্রান্সলেটর। এই ট্রান্সলেটর 3 ধরনের থাকে। আচ্ছা, তাহলে ট্রান্সলেটরের কাজই হচ্ছে উৎস কোডকে বস্তু কোডে পরিণত করা। তাহলে উৎস কোড কাকে বলে? উৎস কোড কোন প্রোগ্রামিং ভাষায় যা কিছু লেখা হয় তাকে বলে উৎস কোড বা সোর্স কোড। আর মেশিন উৎস কোডকে যেভাবে বুঝে নেয়, অর্থাৎ 01 প্রক্রিয়ায়, সেটাকে বলি আমরা অবজেক্ট কোড। মেশিনের কাছে সকল ভাষা, চিহ্ন, বর্ণ
বাক্য সবই 01। মেশিন 01 দ্বারা সব বুঝতে পারে, আর করার জন্য প্রয়োজন হয় ট্রান্সলেট। তাহলে আমরা এই আলোচনায় ভাষা সম্পর্কে একটু ধারণা অর্জন করতে পারলাম। এবার আমরা আসবো প্রোগ্রাম। দেখো, প্রোগ্রাম থেকে প্রোগ্রাম, আমরা প্রোগ্রাম কাকে বলি? প্রোগ্রাম হলো যা দিয়ে কোনো সমস্যার সমাধান হয়। অর্থাৎ প্রোগ্রাম হলো কোনো সমস্যার সমাধান সম্পর্কিত বিষয়, আর প্রোগ্রাম থেকে আসলো প্রোগ্রামিং। তাহলে প্রোগ্রামিং মানে হচ্ছে যা দিয়ে কোনো সমস্যার সমাধান করা যায়। যেমন আমি এখন তোমাদের একটা ক্লাস নিচ্ছি, এই ক্লাসটি দ্বারা তোমাদের এই সি ভাষা সম্পর্কে যে ধারণাগত সমস্যা আছে, বুঝতে পারছো না, সেটা তোমরা বুঝতে পারছো, যেটা বোঝার সমস্যা আছে সেটা বুঝতে পারছো। সুতরাং এটি হলো একটি প্রোগ্রাম। একইভাবে যখন একটি ক্লাসে ছাত্র শিক্ষক ক্লাস করে, তখন সেটাকে বলা হয় ক্লাস প্রোগ্রাম। এটি দ্বারা ছাত্ররা শিক্ষকের কাছ থেকে বিভিন্ন সমস্যাগুলো সমাধান বুঝে নিতে পারে, সেজন্য এটা একটা প্রোগ্রাম। এরকম পৃথিবীতে সেমিনার, সিম্পোজিয়াম, ওয়ার্কশপ, ট্রেনিং, আবার বৈঠক, সামাজিক অনুষ্ঠান, এরকম বিভিন্ন নামে প্রোগ্রাম হয়। এই সব প্রোগ্রামের একটাই উদ্দেশ্য, বিভিন্ন নির্দিষ্ট কোনো সমস্যার সমাধান করা। একইভাবে এই প্রোগ্রামিংও তাই। এই প্রোগ্রামিং দ্বারাও আমরা নির্দিষ্ট কোনো সমস্যার সমাধান করি। আমরা কম্পিউটার কেন ব্যবহার করি? দ্রুততার সাথে কোনো কাজ করার জন্য। যেমন ক্যালকুলেটর, এক সময় আমরা অনেক কষ্ট করে অনেক বড় বড় যোগ, বিয়োগ, গুণ, ভাগ করতাম, গাণিতিক ইকুয়েশনগুলোর কাজ করতাম, আর এখন আমরা ক্যালকুলেটরে অল্প কার্যক্রমেই আমরা সমাধানটা পেয়ে যাচ্ছি। এই সব কিছুর মূলে হচ্ছে মেশিনের মাধ্যমে ফলাফলটা পেয়ে যাওয়া। আর মেশিন যেহেতু দ্রুততার সাথে কাজগুলো করতে পারে, তাই আমি আমার বিকল্প হিসেবে মেশিনকে ব্যবহার করি। তাহলে আমরা প্রোগ্রামিং দ্বারা কি বুঝলাম? প্রোগ্রামিং এর সংজ্ঞাটা হচ্ছে, প্রোগ্রামিং হলো কোনো সমস্যার সমাধান সম্পর্কিত বিষয়। আচ্ছা, আমি এখন প্রোগ্রামিং করব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দ্বারা, অর্থাৎ এই কাজটি করব আমরা মেশিনকে বোঝানোর জন্য। মেশিনটা কি? মেশিনটা হলো কম্পিউটার। তাহলে কম্পিউটার কাকে বলে? যে যন্ত্র কম্পুট বা গণনা করে, গণনার মাধ্যমে নির্দিষ্ট সমস্যার সমাধান করে, এটিকে আমরা গাণিতিক যৌক্তিক যন্ত্র বলি, যা যুক্তি নির্ভর কোনো সমস্যার সমাধান দিতে পারে। অর্থাৎ সে নির্দিষ্ট সঠিক যুক্তি ছাড়া সে ফলাফল দিতে পারে না। কম্পিউটার কখনো ভুল করে না। তাহলে এই কম্পিউটার বুঝতে পারে সেই পদ্ধতিতেই আমার সমাধানের জন্য কিছু নির্দেশনা তাকে প্রদান করতে হবে, ফলে সে আমাকে আমার প্রয়োজনীয় সমস্যাটির সমাধান দিতে পারবে, এবং সেই ইনস্ট্রাকশনের সমষ্টিকেই আমরা বলি প্রোগ্রামিং ভাষা। যেমন আমি একটা উদাহরণ দিয়ে বলি, একটা ক্যালকুলেটর। একটি ক্যালকুলেটরে আমি লিখলাম 5 যোগ 7, 5-এর বাটনে ক্লিক করলাম, এরপরে যোগ, এরপরে 7-এর বাটনে ক্লিক করলাম, ইকুয়াল টু দিলাম, আমাকে ফলাফল দিল 12। এটাকে আপনা আপনি হয়ে যায় না। এই কার্যক্রমটি হওয়ার জন্য সে প্রথমে ইনপুট হিসেবে এই দুটোকে গ্রহণ করলো, তারপর সেটি আউটপুট হিসেবে এটা দিল, এবং সে র্যামের মধ্যে এই জিনিসগুলো রাখলো। র্যাম থেকে আবার প্রসেসরে গিয়ে সে প্রসেস করে আমার ফলাফল প্রক্রিয়াটি প্রদান করলো। তাহলে এত সব কাজ করার জন্য তাকে আমাদের অনেক কিছু নির্দেশনা দিতে হয়। যেমন মনে করি আমি একটা প্রোগ্রামিং ভাষা সি এর ক্ষেত্রে বলি, মনে করি আমাকে বলা হলো এই জিভি একাডেমি
একাডেমি সিটিজি। এই সেন্টেন্সটি, এই বাক্যটি প্রদর্শনের জন্য একটি প্রোগ্রাম রচনা করো। তখন আমি কিভাবে করব? এই প্রোগ্রামটি রচনা করার জন্য আমাকে কিছু জিনিস লিখতে হবে। আমি লিখলাম হ্যাশ ইনক্লুড stdi.h মেইন, তারপর সেকেন্ড ব্র্যাকেট printf, লিখলাম gv academy ctg। এখন আমি এটা শেষ করলাম। যখন আমি এই লেখাগুলো লেখার পর সি ভাষায় এটিকে রান করব, তখন আমাকে মনিটরের পর্দায় এই লেখাটা প্রদর্শন করবে। তাহলে দেখো, এই সামান্য এই লেখাটি প্রদর্শনের জন্য তাকে কত কিছু বলতে হয়েছে। এই সবগুলোকে আমরা বলি ইনস্ট্রাকশন, অর্থাৎ নির্দেশনা। তাহলে প্রোগ্রামিং ভাষা কি? প্রোগ্রামিং ভাষা হচ্ছে কতগুলো নির্দেশনার সমষ্টি মাত্র, যা দিয়ে আমি যুক্তি নির্ভর প্রক্রিয়ায় কোনো সমস্যার সমাধান দিতে পারি। কম্পিউটার এভাবেই বুঝতে পারে। তা আমরা আমাদের ভাষায় লিখলাম, এই লেখাগুলো হলো সোর্স কোড। আর এই লেখাটা কম্পিউটার বোঝার জন্য ট্রান্সলেটরের মাধ্যমে সে 01 রূপান্তর করবে। রূপান্তর করে এটা বুঝে তারপরে আবার এখানে ডিকোডার দ্বারা সেটি আবার ডিকোড করে আমাকে আমার ভাষায় দেখাবে। তাহলে আমরা বুঝতে পারলাম প্রোগ্রামিং ভাষা হচ্ছে কতগুলো ইনস্ট্রাকশনের সমষ্টি। তাহলে প্রোগ্রামিং ভাষার সংজ্ঞাটি কি হবে? প্রোগ্রামিং ভাষা, হ্যাঁ, কোন সমস্যার যুক্তি নির্ভর সমাধানের জন্য কম্পিউটার পদ্ধতিতে যে নির্ধারিত ও ধারাবাহিক প্রক্রিয়া অনুসরণ করা হয় তাকেই প্রোগ্রামিং ভাষা বলে। আর সংক্ষেপে যদি বলতে যাই তাহলে বলতে হবে প্রোগ্রামিং ভাষা হলো কতগুলো নির্দেশনার সমষ্টি মাত্র। আচ্ছা, এই গেল আমাদের প্রোগ্রামিং ভাষা সম্পর্কে ধারণা। আচ্ছা, তাহলে এই প্রোগ্রামিং ভাষা কি ধরনের থাকে, কত ধরনের এবার থাকতে পারে? দেখো, প্রোগ্রামিং ভাষা আমরা বিভিন্ন নামে পাই। পৃথিবীতে শত ধরনের প্রোগ্রামিং, শত প্রতিষ্ঠানের তৈরি করা প্রোগ্রামিং ভাষা ছিল, কিন্তু বর্তমানে খুব বেশি প্রচলিত নয়। 10 থেকে 12টি পর্যন্ত আমরা সাধারণত ব্যবহার করি। যেমন প্রোগ্রামিং ভাষাগুলোর মধ্যে কি আছে? সি, সি প্লাস প্লাস, জাভা, পাইথন, এসকিউএল, কোবল, রুবি, এরকম বিভিন্ন নামে প্রোগ্রামিং ভাষা আছে। এগুলো একটি প্রোগ্রামিং ভাষা। বেসিক, এগুলো সবগুলো একটি প্রোগ্রামিং ভাষা। প্রত্যেকটার স্বাতন্ত্রিক বৈশিষ্ট্য আছে। অর্থাৎ প্রোগ্রাম রচনা করতে গেলে আমার যে প্রোগ্রামটি আমার কাজের সাথে উপযোগী সেটি নিয়ে সেটা দিয়ে আমাদের কাজ করতে হবে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রোগ্রামিং ভাষা হচ্ছে সি। সি কে আমরা সকল প্রোগ্রামিং ভাষার জনক বলে থাকি। অর্থাৎ অন্যান্য সকল প্রোগ্রামের সাথে সি এর একটি সম্পর্ক আছে। অর্থাৎ সি জানা থাকলেই অন্যান্য প্রোগ্রামগুলো সহজে জানা যায়। অর্থাৎ ফান্ডামেন্টাল হলো সি। আচ্ছা, তাহলে আমরা প্রোগ্রামিং ভাষা সম্পর্কে সম্যক ধারণা অর্জন করলাম। এবার আসি প্রোগ্রামিং ভাষার শ্রেণীভাগ। আমরা প্রোগ্রামিং ভাষাকে প্রধানত দুটি ভাগে ভাগ করি। তাহলে আমরা এখন আলোচনা করছি প্রোগ্রামিং ভাষার শ্রেণীভাগ। কাজের বৈশিষ্ট্য অনুসারে প্রোগ্রামিং ভাষা দুই প্রকার। একটি হলো লো লেভেল ল্যাঙ্গুয়েজ, সংক্ষেপে LLL। আরেকটি হলো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, HLL।
আচ্ছা, এখানে একটা বিষয় আমি তোমাদের একটু আগে ধারণা দিয়েছিলাম, ম্যান অ্যান্ড মেশিন। ম্যানকে সবসময় হাই বিবেচনা করা হয়, আর মেশিনকে সবসময় লো বিবেচনা করা হয়, লো লেভেল। আর এই দুটোর মাঝামাঝি আরেকটি আছে, সেটা হচ্ছে মিড লেভেল। মিড লেভেল আমরা পর্যায়ক্রমে মিড লেভেল সম্পর্কে ধারণা পাবো। প্রধানত আমরা পাচ্ছি লো এবং হাই। এই হাইয়ের সাথে যখন আমি কোনো নতুন ধারণা যুক্ত করব, তখন সেটা হবে ভেরি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। আবার তার সাথে যখন কৃত্রিম বুদ্ধিমত্তা যুক্ত হবে, তখন সেটা হবে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি প্রধানত দুটি অংশ, ম্যান এবং মেশিন। ম্যানের জন্য হচ্ছে হাই লেভেল, মেশিনের জন্য হচ্ছে লো লেভেল। তাহলে লো লেভেল ল্যাঙ্গুয়েজ কাকে বলে? লো লেভেল হচ্ছে মেশিন লেভেল, অর্থাৎ মেশিন যা বুঝতে পারে সেই পদ্ধতিতে যে প্রোগ্রাম রচনা করা হয়। মেশিন বুঝতে পারে 0 এবং 1, অর্থাৎ যে প্রোগ্রাম 0 এবং 1 দ্বারা রচিত হবে তাকে আমরা বলি লো লেভেল ল্যাঙ্গুয়েজ। এবার আমরা এই লো লেভেল ল্যাঙ্গুয়েজের শ্রেণীভাগ নিয়ে আলোচনা করব। লো লেভেল ল্যাঙ্গুয়েজ এটিকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি। একটি হলো মেশিন ল্যাঙ্গুয়েজ, আরেকটি হলো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। মেশিন ল্যাঙ্গুয়েজটা কি? মেশিন ল্যাঙ্গুয়েজও সহজ কথায় এইটাতে আমি যে সংজ্ঞা দিলাম একই ধরনেরই, যা 0 এবং 1 দ্বারা রচিত, অর্থাৎ যে ভাষা মেশিনের বোধগম্য 0 এবং 1 দ্বারা রচিত তাকেই বলি আমরা মেশিন ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ মেশিনের বোধগম্য ভাষায় রচিত প্রোগ্রাম। অর্থাৎ এই প্রোগ্রামটি রচনা করতে হলে 0 1 দিয়েই করতে হবে। আমরা বর্তমান সময়ে প্রোগ্রামগুলো রচনায় ইংরেজির কাছাকাছি মিলিয়ে আমরা প্রোগ্রামগুলোকে রচনা করি, যা ইংরেজি ভাষার মতো, কিন্তু মেশিন ল্যাঙ্গুয়েজে আমরা সেভাবে করে রচনা করতে পারি না। আমাকে যা সমস্যা সমাধান করতে হবে, প্রথমে সেটি বাইনারিতে কনভার্ট করে তারপর আমাকে লিখতে হবে। এটি ছিল মেশিন ল্যাঙ্গুয়েজের পদ্ধতি, যা অনেক কষ্টকর এবং সময় সাপেক্ষ ছিল, প্রচুর ভুলও হতো। কিন্তু অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে এসে তখন আমার এই সমস্যাটা লাঘব হলো। কিভাবে? এই পর্যায়ে এসে আমরা অনেকে বড় কার্যক্রমগুলো নেমোনিক কোডে ব্যবহার শুরু করলাম। নেমোনিক কোড দ্বারা আমরা অনেক বড় বড় কার্যক্রমগুলো ছোট কিছু সংকেত এবং চিহ্ন সহযোগে এটি সম্পাদন করতে পারছি, যাকে আমরা বলি নেমোনিক কোড দ্বারা সম্পাদন। নেমোনিকের অপর নাম হচ্ছে সিম্বল। তাহলে মেশিন কোডের সংজ্ঞাটা কি করে পেলাম? যে ল্যাঙ্গুয়েজ 0 এবং 1 দ্বারা রচিত তাকে বলি আমরা মেশিন ল্যাঙ্গুয়েজ। মেশিন ল্যাঙ্গুয়েজের সুবিধাটা কি? এক নম্বর সুবিধা হলো, সুবিধার মধ্যে এক নম্বর সুবিধাটা হলো, এক নম্বরে প্রোগ্রাম দ্রুত নির্বাহ হয়, যেহেতু মেশিন 0 1টা সহজেই বুঝতে পারে। আর 2 নম্বর সুবিধাটা কি? 2 নম্বর সুবিধা হচ্ছে মেশিন এখানে কোনো অনুবাদক প্রয়োজন হয় না। আচ্ছা, এই গেল আমাদের সুবিধার দিক। এবার অসুবিধার দিক কি? অসুবিধার অনেক। প্রথম অসুবিধা হচ্ছে এটা যেহেতু আমাদের ভাষা নয়, আমরা 0 1 দ্বারা জিনিসটাকে বুঝতে পারি না, সেই জন্য এটা আমাদের জন্য কষ্টকর। 2 নম্বর হলো এটি রচনা করতে গেলে প্রোগ্রাম সংগঠন সম্পর্কে ভালো ধারণা থাকা প্রয়োজন। আচ্ছা, তাহলে আমরা মেশিন ল্যাঙ্গুয়েজের সুবিধা এবং অসুবিধার দিকটা বুঝতে পারলাম। এবার এই সমস্যাটা লাঘবের জন্য, আমাদের কার্যক্রমটা আরো সহজ হওয়ার জন্য আসলো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ রচিত হয় নেমোনিক কোড দ্বারা। নেমোনিক কোড জিনিসটা কি? যেমন আমাকে বলা হলো a plus b equal s, মনে করি a plus b বলা হলো। এই প্লাস আমরা যখন মেশিন ল্যাঙ্গুয়েজ এটা লিখতাম তখন কিরকম হতো?
প্লাস বি। মনে করি এর বাইনারি মান হলো 10110111। তারপরে ইকুয়ালের বাইনারি মান হলো মনে করি 10110010। আর বি এর জন্য মনে করলাম এটা মনে করলাম এই বাইনারি মানটা, আর বি এর জন্য মনে করলাম 010010। মনে করি এখন সে কিভাবে সেটাকে নির্বাহ করত? সে করত আগে যোগটাকে আনতো, যেটাকে আমরা বলি অপকোড। 10 মনে করি এটা হচ্ছে, এটা আমরা যোগ বুঝতে পারছি। তারপরে আনবে 1 প্রথমে এটা, এই অংশটাকে বলি আমরা অপকোড। অপকোডের পূর্ণরূপ হচ্ছে অপারেশন কোড, OPCOD, অপকোড বা অপারেশন কোড। অর্থাৎ কি অপারেশন করা হবে, যোগ করা হবে, সেটা এটা দ্বারা বোঝা যায়। তারপরে কাকে দিয়ে করা হবে, এ বি কে দিয়ে, সেটাকে আমরা বলি অপারেন্ট। যেমন আমি লিখলাম 10111011, এটা আমি তোমাদেরকে অনুমান নির্ভর বলছি। আর বি দ্বারা বুঝলাম 01001011। এগুলোকে আমরা বলি অপারেন্ট। অর্থাৎ যাকে দিয়ে সমস্যাটার সমাধান করব। আচ্ছা, তাহলে আমরা এইটুকু বুঝতে পারলাম। এটা হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে। যখন আমি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে আসলাম, তখন এটির মধ্যে একটু উন্নয়ন হলো। কিরকম? তখন আমি এই যোগের এই জায়গায় লিখব অ্যাড, তারপর এটির জায়গায় লিখব অ্যাড, এটির জায়গায় লিখব বি। তখন এখানে আমার এই কার্যক্রমটি বোঝানোর জন্য আরো দুটি অংশ এটার সাথে যুক্ত হয়। এটিকে বলি আমরা অপকোড, এই দুটিকে আমরা বলি অপারেন্ট। ভবিষ্যতের জন্য বোঝার সুবিধার জন্য আমি কিছু মন্তব্য এখানে লিখে রাখবো, সেটা হচ্ছে কমেন্ট। আবার সামনে আরেকটা বিষয় শেখা থাকবে, এটা হচ্ছে লেভেল। মনে করি লেভেল নাম দিলাম L1। প্রোগ্রাম নির্বাহে, প্রোগ্রাম রচনার ক্ষেত্রে এই লেভেলটিরও প্রয়োজন হয়, কিন্তু এটি কোনো প্রয়োজন হয় না। এটি সাধারণত এই প্রোগ্রামটির সম্পর্কে ধারণা প্রদানের জন্য লিখিত রূপ হচ্ছে কমেন্ট। তাহলে আমরা বুঝতে পারলাম অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের 4টি অংশ, লেভেল, অপকোড, অপারেন্ট, কমেন্ট। আর মেশিন ল্যাঙ্গুয়েজের 2টি অংশ, একটা হচ্ছে অপকোড আর একটা হচ্ছে অপারেন্ট। আচ্ছা, তাহলে মেশিন ল্যাঙ্গুয়েজ এভাবে করে রচনা করতে হয়, আর অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ রচনা করতে হয় এভাবে। এই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ যেহেতু ইংরেজির কাছাকাছি ভাবে সংকেত চিহ্ন দ্বারা আমি রচনা করছি, সেজন্য এটি যেহেতু মেশিন বোঝে না, সেজন্য এটা আরেকটি প্রোগ্রাম ব্যবহার করতে হয়, যেটা দিয়ে এটা মেশিন বুঝতে পারবে, সেটি হলো অ্যাসেম্বলার। তাহলে এখানে অ্যাসেম্বলার প্রয়োজন, কিন্তু আগে যেটা আলোচনা করেছিলাম সেখানে কোনো অনুবাদক প্রয়োজন ছিল না, কারণ সেটা 01 দ্বারা রচিত। তাহলে আমরা এখানে দুটি ভাগে ভাগ করে পেলাম, মেশিন ল্যাঙ্গুয়েজ এভাবে রচিত হয়, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ এভাবে রচিত হয়। আশা করি আমরা বুঝতে পেরেছি। এই দুটো বিষয়কে আমরা একসাথে বলি লো লেভেল ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, তাহলে আমরা এখন দেখব অ্যাসেম্বলি ভাষার কি সুবিধা এবং অসুবিধার দিক রয়েছে। আমরা প্রথমেই বলেছি অ্যাসেম্বলি ভাষা সংকেত ও চিহ্ন সহযোগে রচিত, কিন্তু কম্পিউটার বুঝে শুধুমাত্র 0 এবং 1।
তাই প্রথম অসুবিধার দিক হচ্ছে এখানে কম্পিউটার সেটাকে সরাসরি বুঝতে পারে না। আর সুবিধার দিক হচ্ছে এটি যেহেতু বাইনারির চাইতেও বাইনারি আমরা বুঝি না, বাইনারির চাইতে সহজ পদ্ধতিতে রচিত, তাই এটি হচ্ছে আমার প্রথম সুবিধার দিক। তাহলে এটি বাইনারিতে লিখতে হয় না, বাইনারিতে লিখতে হয় না, এটি হচ্ছে প্রথম সুবিধার দিক। তারপরে আর আমরা বাইনারিতে লিখতে গেলে এটি অনেক সময় সাপেক্ষ হয়, তাহলে এটি হচ্ছে কি আমার সময় কম লাগে, সময় কম লাগে। এটি হচ্ছে দ্বিতীয় সুবিধার দিক, এটির প্রসেসিং সহজ। তাহলে আমরা এই সুবিধার দিকগুলো জানলাম। এবার আমরা অসুবিধার দিকগুলো জানব। অসুবিধার দিক হচ্ছে, প্রথম অসুবিধার দিকটি হলো এটি মেশিন বুঝে না, এটিকে বোঝানোর জন্য অনুবাদক প্রয়োজন, অনুবাদক প্রয়োজন। আরেকটি অসুবিধার দিক হচ্ছে এটি মেশিন ওরিয়েন্টেড, অর্থাৎ এক মেশিনে প্রোগ্রাম অন্য মেশিনে চলে না। এক মেশিনের জন্য যে অ্যাসেম্বলি ভাষা রচনা করা হবে বা ভাষা ব্যবহার করা হবে, অন্য মেশিনে সেটিকে আর ব্যবহার করা যায় না, তাই এটিকে বলা হয় মেশিন ওরিয়েন্টেড। আমরা একটু আগে যেটা মেশিন ল্যাঙ্গুয়েজ আলোচনা করেছিলাম সেটাও মেশিন ওরিয়েন্টেড, অর্থাৎ অ্যাসেম্বলি ভাষাও মেশিন ওরিয়েন্টেড এবং তোমার মেশিন ভাষাও মেশিন ওরিয়েন্টেড। আচ্ছা, এই গেল আমাদের মেশিন ল্যাঙ্গুয়েজ এবং অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ সম্পর্কে ধারণা। এই দুটোকে আমরা একসাথে বলি লো লেভেল ল্যাঙ্গুয়েজ। এখন আমরা আলোচনা করব হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, আমরা আগে বলেছি হাই বলতে মানুষকে বোঝায়, লো বলতে মেশিনকে বোঝায়। আমাদের ভাষা হলো, যখন কম্পিউটারকে নিয়ে কাজ করি তখন আমাদের ভাষা হলো ইংরেজি, অর্থাৎ যে ল্যাঙ্গুয়েজ ইংরেজি বর্ণের সাথে মিল রেখে রচনা করা হয় তাকে আমরা বলি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ ইংরেজির মতো অক্ষর বর্ণ সংখ্যাগুলো দিয়ে যে প্রোগ্রামটি রচনা করা হয় তাকে আমরা বলি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। আরো সুন্দরভাবে বলতে গেলে যে ল্যাঙ্গুয়েজ আমাদের পরিচিত বাক্য বর্ণ ও সংখ্যা দ্বারা রচিত তাকে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বলে। বিশ্বের প্রথম হাই লেভেল ল্যাঙ্গুয়েজটি হলো ফোরট্রান। 1973 সনে জন ব্যাকাস এটি উদ্ভাবন করেন। ফোরট্রান, ফর্মুলা ট্রান্সলেশন, এটি ডেলিভারেট ফর্ম হলো ফর্মুলা ট্রান্সলেশন, ফুল ফর্ম। এই ফর্মুলা ট্রান্সলেশন এটা 1953 সনে জন ব্যাকাস উদ্ভাবন করেন। এটি হলো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। এর পরবর্তীতে আসলো কোবল, COBOL, কমন বিজনেস ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ। এরপরে আসলো, এই দুটোর পরে আসলো, এটা হলো প্রথমটি হলো হচ্ছে বৈজ্ঞানিক প্রয়োগের ভাষা, আর এটি হলো যেহেতু এখানে বলাই হয়েছে কমন বিজনেস ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ বৈজ্ঞানিক বাণিজ্যিক প্রয়োগের ভাষা। এরপরে আসলো তোমার পাস্কাল, PASCAL, পাস্কাল, আর এটা সাধারণত শিক্ষা কার্যক্রমে ব্যবহার করা হতো। এরপর আসলো বেসিক, BASIC, বেসিক। বেসিকের ফুল ফর্ম হলো বিগিনার্স অল পারপাস সিম্বলিক ইনস্ট্রাকশন কোড। এগুলো বিশেষ কার্যক্রমে ব্যবহৃত হয়, যেমন এটা বৈজ্ঞানিক কাজে ব্যবহৃত হয়, এটা হয় বিজনেস পারপাস, আর এটা হয় শিক্ষা সম্বন্ধীয়, আর এটা হচ্ছে ওভারঅল সবার জন্য সাধারণ প্রয়োগের ভাষা। তারপরে বেসিকের পরে আসলো সি। কে আমরা সকল প্রোগ্রামিং ভাষার জনক বলি। এটি একটি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। 1972 সনে 1972 ড্যানিস রিচি এটি উদ্ভাবন করেন। সি এর পূর্ব নাম ছিল বি। আচ্ছা, সি এর পরে আসলো C++। 1980 সনে বিজর্নে স্ট্রাইসট্রুপ এটিকে উন্নয়ন করেন।
সি প্লাস প্লাস, সি, এগুলোর পাশাপাশি আর কি কি আছে? জাভা, পাইথন ইত্যাদি। এই প্রোগ্রামে এগুলো সবগুলোকে, এই এতগুলোর মধ্যে এগুলোকে আমরা আবার বলে থাকি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। তাহলে এগুলো কোন ধরনের? এগুলোকে আমরা বলি প্রসিডিউরাল, PROCIDURAL। তাহলে প্রোগ্রামিং ভাষার মধ্যে এই দুই ধরনের কার্যক্রম আছে, একটা হচ্ছে প্রসিডিউরাল আর একটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড। এবার আমরা প্রসিডিউরাল জিনিসটা কি সেটা সম্পর্কে একটু ধারণা নেব। প্রসিডিউরাল যেহেতু বলা হচ্ছে, তাহলে আরেকটা প্রোগ্রামিং আছে, সেটা হচ্ছে নন প্রসিডিউরাল। প্রসিডিউরাল হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে, আর নন প্রসিডিউরাল হচ্ছে ভেরি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। ভেরি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, যেটা আমরা পরবর্তী পর্যায়ে আলোচনা করব। প্রসিডিউরাল বলতেই বোঝা যাচ্ছে যেটা ধাপে ধাপে রচিত হয়, অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত প্রোগ্রাম রচনাটা ধাপে ধাপে যেটাতে হবে, অর্থাৎ সমস্যাগুলোকে পর্যায়ক্রমে রচনা করা হবে, তখন সেটাকে আমরা বলি প্রসিডিউরাল। এই প্রসিডিউরালের প্রোগ্রামিং গুলোর সাথে যখন আমরা আরো কিছু কার্যক্রম যোগ করে প্রোগ্রাম পর্যায়ে নিয়ে যাব, তখন সেটাকে আমরা বলি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। আচ্ছা, তাহলে আমি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা একটু বিস্তারিত বর্ণনা করি। ও হলো অবজেক্ট, আবার এই ওটা হলো ওরিয়েন্টেড, আর কিটা হলো প্রোগ্রামিং। তাহলে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং জিনিসটা কি? অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বুঝতে হলে আগে আমাকে অবজেক্ট সম্পর্কে বুঝতে হবে। অবজেক্ট হচ্ছে অনেকগুলো নির্দেশনা বা ফাংশন দ্বারা তৈরিকৃত একটি উপাদান বা প্রোগ্রাম, সেটাকে আমরা বলি অবজেক্ট। মনে করি একটি মোবাইল, একটা মোবাইলের মধ্যে অনেকগুলো ফাংশন থাকে, যেমন কল ফরওয়ার্ড, তারপর ভিডিও দেখা, অডিও দেখার প্লেয়ার, এরকম বিভিন্ন কার্যক্রমের জন্য আলাদা আলাদা ফাংশন আছে, সব মিলে এটা একটা অবজেক্ট। এখন এটা মনে করি আর তিনটা কোম্পানি চাইছে তাদের এই প্রোগ্রামগুলো হুবহু রেখে সেটাকে উন্নয়ন ঘটাবে, তখন তাদের জিনিসগুলো এই তিনটা কোম্পানি হুবহু নিয়ে নিল, নিয়ে নেওয়ার পর সেটিতে আরো কিছু উন্নয়ন ঘটাবে, তখন এই জিনিসটাকে কেন্দ্র করে তারা আরো কিছু উন্নয়ন করে সেটিকে ব্যবহার করবে, এবং তাদের এই প্রোগ্রামগুলোকে বলা হবে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। যেমনটি সি হুবহু রেখে করা হলো সি প্লাস প্লাস, অর্থাৎ সি এর সকল বৈশিষ্ট্য রেখে সেটাকে আরেকটু কিছু ফাংশন যুক্ত করে সেটিকে উন্নয়ন করা হলো। সেই জন্য আমরা সি এর অবজেক্ট ওরিয়েন্টেড ভার্সন বলি সি প্লাস প্লাস কে। আবার সি প্লাস প্লাস এর অবজেক্ট ওরিয়েন্টেড ভার্সন হচ্ছে জাভা, যেটাকে আমরা বিভিন্ন ওয়েব পেজ তৈরিতে ব্যবহার করি, ডাইনামিক ওয়েবসাইট তৈরিতে ব্যবহার করি। একইভাবে সি এবং জাভার সমন্বয়ে তৈরি করা হলো ওরাকল। সেজন্য আমরা ওরাকলকে আমরা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বলি, তবে ওরাকল ক্ষেত্র বিশেষে ওরাকলকে আমরা ভেরি হাই লেভেল ল্যাঙ্গুয়েজও বলে থাকি। আচ্ছা, যাই হোক, এই হচ্ছে আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সম্পর্কে ধারণা। অর্থাৎ অবজেক্টকে কেন্দ্র করে যে কাজগুলো চলতে থাকবে, অর্থাৎ অবজেক্ট বলতে বিভিন্ন ফাংশন দ্বারা পুরো একটা কার্যক্রম যা অনেক কিছু দিয়ে বানানো হয়, সেটাকে বলা হয় অবজেক্ট। তার সাথে যখন আমি কিছু যুক্ত করে সেটার কার্যক্রমকে আরো বাড়িয়ে দেবো, সেটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংকে আমরা আবার তিনটি ভাগে ভাগ করি: পলিমরফিজম, ইনহেরিটেন্স, এনক্যাপসুলেশন। তাহলে আমরা এতক্ষণ বুঝতে পারলাম প্রসিডিউরাল এবং নন প্রসিডিউরাল সম্পর্কে। তোমরা হাই লেভেল ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে সাধারণভাবে দুটি প্রকার পাবে,
একটি হচ্ছে সাধারণ প্রয়োগের ভাষা, আর একটা হচ্ছে বিশেষ প্রয়োগের ভাষা। বিশেষ প্রয়োগের ভাষাকে আমরা আবার দুটি ভাগে ভাগ করছি, একটা হচ্ছে বৈজ্ঞানিক প্রয়োগের ভাষা, আর একটা হচ্ছে বাণিজ্যিক প্রয়োগের ভাষা। এভাবেও ধারণাটা আছে। আর প্রকৃত ধারণাটা হচ্ছে এটা প্রসিডিউরাল এবং এটার মধ্যে থাকবে অবজেক্ট ওরিয়েন্টেড প্রক্রিয়া। তাহলে আমরা প্রসিডিউরাল বুঝলাম, অবজেক্ট ওরিয়েন্টেড বুঝলাম। এবার আমরা এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর যে ক্লাস সেটা নিয়ে একটু ধারণা নেব। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কে আমরা তিনটি ভাগে ভাগ করি। একটি হচ্ছে পলিমরফিজম, আরেকটি হলো ইনহেরিটেন্স, আর একটা হচ্ছে এনক্যাপসুলেশন। পলিমরফিজম, পলিমরফিজম জিনিসটা কি? মনে করি একটি অবজেক্ট হলো ব্লুটুথ। এই ব্লুটুথ আমরা বিভিন্ন জায়গায় ব্যবহার করি, মোবাইলে ব্যবহার করি, কম্পিউটারে ব্যবহার করি, তারপরে কিবোর্ড মাউসে ব্যবহার করি। অথচ দেখো এই উপাদানগুলো এক এক কার্যক্রমের জন্য, কিন্তু সবগুলোতে এই অবজেক্টটি ব্যবহৃত হচ্ছে। তাহলে এই যে একটি যে যার মতো করে সেটাকে গ্রহণ করলো, সেটাই হচ্ছে পলিমরফিজম। এবার আসো ইনহেরিটেন্স। ইনহেরিটেন্স বলতে আমরা ক্লাস বুঝি। অর্থাৎ একটা মোবাইল, মনে করি একটা অবজেক্ট মোবাইল। এই মোবাইলটির মূল প্রোগ্রামগুলো অন্যান্য বিভিন্ন মোবাইল কোম্পানি নিয়ে সেটিকে আবার মানোন্নয়ন করে অনেকগুলোতে পরিণত করলো, তারা এটাকে ডেভেলপ করলো। তখন সেটা হবে ইনহেরিটেন্স। অর্থাৎ ইনহেরিটেন্স বলতে সেটা ক্লাস হয়ে যাওয়া, অনেকগুলো হয়ে যাওয়া। লাস্ট ওয়ান হচ্ছে ইনক্যাপসুলেশন। ইনক্যাপসুলেশন হচ্ছে লজিক, যেখানে যুক্তি থাকবে। যুক্তির মাধ্যমে এই প্রোগ্রামিং প্রক্রিয়াটা, মূল অবজেক্টটা ঠিক রেখে প্রোগ্রামিং প্রক্রিয়াটা বৃদ্ধি প্রাপ্ত হবে, সেটাকে আমরা বলি ইনক্যাপসুলেশন। অর্থাৎ এখানে লজিক বিদ্যমান থাকবে। তাহলে আমরা এতক্ষণ বুঝতে পারলাম অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কি। এভাবে করে তাহলে আমরা আজকে জানতে পারলাম লো লেভেল ল্যাঙ্গুয়েজ এবং হাই লেভেল ল্যাঙ্গুয়েজ সম্পর্কে। আর এই লো লেভেল এবং হাই লেভেল ল্যাঙ্গুয়েজের সমন্বয়ে একটা প্রোগ্রামিং পদ্ধতি আছে, সেটাকে আমরা বলি মিড লেভেল ল্যাঙ্গুয়েজ। মিড লেভেল ল্যাঙ্গুয়েজ মধ্যম স্তরের ভাষা, যেখানে লো লেভেল ল্যাঙ্গুয়েজও থাকবে, হাই লেভেল ল্যাঙ্গুয়েজও থাকবে। যেমন সি ভাষা, সি একটি মিড লেভেল ল্যাঙ্গুয়েজ। সাধারণত কোনো প্রোডাক্ট তৈরি করতে পারে, যেমন ক্যামেরা, ফটোকপিয়ার, তারপরে তোমার এয়ার কন্ডিশনার, এগুলোকে, এই হার্ডওয়্যারগুলোকে ডিজিটাল পদ্ধতিতে পরিচালনা করা হয় সফটওয়্যারের মাধ্যমে। সেই সফটওয়্যারগুলো যা দিয়ে তৈরি করা হয় সেটাই হলো মিড লেভেল ল্যাঙ্গুয়েজ। এবং যেহেতু সি লো লেভেল পর্যায়েও কাজ করে এবং হাই লেভেল পর্যায়েও কাজ করে, তাই সি দ্বারাই এই মাইক্রো কন্ট্রোলারগুলো তৈরি করা হয়। তাহলে আমরা বুঝতে পারলাম মিড লেভেল ল্যাঙ্গুয়েজ হচ্ছে কম্পিউটারের যে কোনো অটোমেটেড জিনিসগুলোর হার্ডওয়্যার নিয়ন্ত্রণ ও সিস্টেম প্রোগ্রাম রচনায় ব্যবহার করা হয়। তাহলে মিড লেভেল ল্যাঙ্গুয়েজের সংখ্যাটা কি দাঁড়াবে? মিড লেভেল ল্যাঙ্গুয়েজ হচ্ছে কম্পিউটারের হার্ডওয়্যার নিয়ন্ত্রণ ও সিস্টেম প্রোগ্রাম রচনায় বিট পর্যায়ের প্রোগ্রামিং ভাষা। অর্থাৎ এটা বিট পর্যায়েও কাজ করবে, আবার আমাদের জেনারেল পারপাস পর্যায়েও কাজ করবে। এই দুটোর সমন্বয়ে এটা হচ্ছে মিড লেভেল ল্যাঙ্গুয়েজ। এই যে আমরা যতগুলো ইলেকট্রনিক্স ডিভাইসগুলো পাই, যেটা আমরা সফটওয়্যার দ্বারা পরিচালনা করি, এই সব কিছুর জন্য প্রয়োজন হয় মিড লেভেল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ হার্ডওয়্যারের সাথে সফটওয়্যারের সমন্বয়ের প্রোগ্রাম। যেমন আমরা কম্পিউটারে বায়োস ব্যবহার করি, বায়োস বেসিক ইনপুট আউটপুট সিস্টেম, সেটাও তৈরি করা হয় মিড লেভেল ল্যাঙ্গুয়েজ দ্বারা।
তাহলে আমরা এই পর্যন্ত জানতে পারলাম হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, লো লেভেল ল্যাঙ্গুয়েজ এবং মিড লেভেল ল্যাঙ্গুয়েজ। এর পাশাপাশি আমরা লো লেভেল ল্যাঙ্গুয়েজ থেকে জানতে পারলাম মেশিন ল্যাঙ্গুয়েজ এবং অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। এখন আমরা আলোচনা করব প্রজন্ম অনুসারে প্রোগ্রামিং ভাষার শ্রেণীভাগ। তাহলে এখন আমরা আলোচনা করছি প্রজন্ম অনুসারে প্রোগ্রামিং ভাষার শ্রেণীভাগ। জেনারেশন বেসড কম্পিউটার ল্যাঙ্গুয়েজ 5 প্রকার। 1GL ফার্স্ট জেনারেশন ল্যাঙ্গুয়েজ, ফার্স্ট জেনারেশন ল্যাঙ্গুয়েজ। এটা 1945 সনে ধারণা প্রদান করা হয় এবং এটাকে আমরা বলি মেশিন ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ মেশিন ল্যাঙ্গুয়েজ হচ্ছে ফার্স্ট জেনারেশন ল্যাঙ্গুয়েজ। আমরা একটু আগে সেটা ধারণা দিয়েছি। মেশিন ল্যাঙ্গুয়েজে যেহেতু 01 দ্বারা রচিত হয়, সেজন্য সেখানে কোনো অনুবাদকের প্রয়োজন হয় না, অনুবাদক প্রয়োজন নেই। এখানে আর কি কি বৈশিষ্ট্য আছে? এটি রচনা করাটা আমাদের জন্য কষ্টকর, যেহেতু 01 দিয়ে সব পুরো প্রোগ্রামটি রচনা করতে হয়, তাই সেটা আমাদের জন্য ঝামেলাপূর্ণ এবং এখানে কোনো অনুবাদক প্রয়োজন হয় না। এটার আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এটি মেশিন ওরিয়েন্টেড। মেশিন ওরিয়েন্টেড অর্থাৎ মেশিন নির্ভর, অর্থাৎ এক মেশিনের রচনাকৃত প্রোগ্রাম অন্য মেশিনে পরিচালনা করা যায় না। 1GL এর পর আছে 2GL সেকেন্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ। এটা উদ্ভাবিত হয় 1950 সালে এবং এটিকে আমরা বলি মিড লেভেল ল্যাঙ্গুয়েজ। মিড লেভেল ল্যাঙ্গুয়েজ এটা সমপর্যায়ের ল্যাঙ্গুয়েজ হলো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। দুটো সম্পর্কে আমি একটু আগে তোমাদের ধারণা দিয়েছি। এই দুটোর ক্ষেত্রে, এই দুটোর মধ্যে মিড লেভেল ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে অনুবাদন বিবেচনায় আসে না, কিন্তু অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে অনুবাদক প্রয়োজন। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে অনুবাদের জন্য আমরা ব্যবহার করি অ্যাসেম্বলার। এই অনুবাদকটা ব্যবহৃত হয়। আমরা জানি অ্যাসেম্বলি ভাষা ন্যামনিক কোড দ্বারা রচিত। আচ্ছা, এটাও মেশিন ওরিয়েন্টেড। এই গেল আমাদের সেকেন্ড জেনারেশন পর্যন্ত। এবার 3GL থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ। এটা উদ্ভাবিত হয় 1960 ইংরেজিতে। 1960 ইংরেজিতে আসলে আমরা প্রথম প্রোগ্রামিং ভাষা পেয়েছি, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ 1953 সালে এবং সেটি ছিল ফোরট্রান। তারপরও সাধারণত এটিকে 1960 ইংরেজিতে উদ্ভাবন বলা হয়ে থাকে। আচ্ছা, এবং এটি হলো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। হাই লেভেল ল্যাঙ্গুয়েজ এবং এটির জন্য আমরা দু ধরনের অনুবাদক ব্যবহার করে থাকি। একটি হলো কম্পাইলার, আরেকটি হলো ইন্টারপ্রেটার। কম্পাইলার, ইন্টারপ্রেটার, অ্যাসেম্বলার এগুলো নিয়ে আমি আগামী ক্লাসে তোমাদের আলোচনা করব। এই গেল আমাদের থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ। আমরা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, ইংরেজি ভাষার মতো অক্ষর বর্ণ সংখ্যা দিয়ে এটি রচনা করি, তাই এটি আমার জন্য সুবিধাজনক, সবচেয়ে সুবিধাজনক। 3GL এর পরে আসলো 4GL ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ। এটির ক্ষেত্রে এটি উদ্ভাবিত হয় 1970 সালে। এটিকে বলে ভেরি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। ভেরি হাই লেভেল ল্যাঙ্গুয়েজের জন্য অনুবাদনটা
পূর্ব প্রক্রিয়ায় স্বয়ংক্রিয়ভাবে হয়ে যায়, তাই এটির জন্য কোনো বিশেষ অনুবাদন প্রোগ্রাম প্রয়োজন হয় না। এখন ভেরি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বিষয়টা কি? আমরা যখন হাই লেভেল ল্যাঙ্গুয়েজের সাথে নতুন কোনো ধারণা যুক্ত করব, তখন সেটাকে আমরা বলবো ভেরি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, যা চলকের মান বৃদ্ধি করে। ভেরি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ আমরা সাধারণত র্যাপিড ডেভেলপমেন্ট প্রোগ্রামে, র্যাপিড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামে, RAD র্যাপিড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামে ব্যবহার করি। যেমন 4GL এর উদাহরণ হলো SQL, Oracle ইত্যাদি। আরো বেশ কিছু আছে। এই হচ্ছে 4G ল্যাঙ্গুয়েজ। 4GL এর পরে আসে সর্বশেষ হলো 5GL বা ফিফথ জেনারেশন ল্যাঙ্গুয়েজ। 5GL ফিফথ জেনারেশন ল্যাঙ্গুয়েজ, এটা উদ্ভাবিত হয় 1980 সালে এবং এটাকে আমরা বলি ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ। ন্যাচারাল ল্যাঙ্গুয়েজের এটার অপর নাম হচ্ছে ফিউচার ল্যাঙ্গুয়েজ। এই ল্যাঙ্গুয়েজ উদ্ভাবনের পর থেকে আরো অনেক গবেষণা চলছে, তাই এটির এখনো আমরা পরিপূর্ণ রূপ পাইনি, এই জন্য এটিকে আমরা ফিউচার ল্যাঙ্গুয়েজও বলে থাকি। এই ল্যাঙ্গুয়েজের বিশেষত্ব হচ্ছে এই ল্যাঙ্গুয়েজটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার সমন্বয়ে গঠিত। রোবট এবং বিভিন্ন অটোমেটেড ডিভাইসগুলোতে এই ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ ব্যবহৃত হয়। সি ল্যাঙ্গুয়েজের পাশাপাশি সেখানে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজের বিভিন্ন কার্যক্রম আছে। তো 5GL মূলত রোবোটিক্স প্রক্রিয়ায় গুরুত্ব পায়। তাহলে আমরা এই পর্যন্ত জানতে পারলাম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কয় প্রকার। আমরা বৈশিষ্ট্য অনুসারে শ্রেণীভাগ আলোচনা করেছি, আর এখন আলোচনা করলাম প্রজন্ম অনুসারে। আমি এবার আলোচনা করব এই যে বিশেষ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, এখানে আরেকটা বিষয় উল্লেখ্য, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ কি কি আছে। ন্যাচারাল ল্যাঙ্গুয়েজের মধ্যে আমরা যেটা বেশি দেখতে পাই সেটা হচ্ছে প্রলগ, প্রোগ্রামেবল লজিক। এটাকে আমরা সাধারণত ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ বলে থাকি। এবার ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ আমরা তাহলে এটা শেষ করলাম। এবার আমরা কিছু প্রোগ্রামিং ভাষার উপরে আলোচনা করব, যেগুলো আমরা সাধারণত ব্যবহার করি। বেশিরভাগ প্রোগ্রাম যেগুলো ব্যবহৃত হয় সেগুলো নিয়ে আমি এখন একটু আলোচনা করব। প্রথমেই আমরা সর্বপ্রথম যে প্রোগ্রামটি আমরা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ হিসেবে পাই সেটি নিয়ে আলোচনা করি। ফোরট্রান এটি 1953 সনে জন ব্যাকাস উদ্ভাবন করেন। IBM IBM প্রতিষ্ঠানে কর্মরত অবস্থায় তিনি সেটা উদ্ভাবন করেন 1953 সালে। এটি বিশ্বের ইতিহাসের প্রথম হাই লেভেল ল্যাঙ্গুয়েজ এবং এটিকে শুধুমাত্র বৈজ্ঞানিক গবেষণা কার্যে ব্যবহার করা হতো। ফোরট্রান, ফোরের পূর্ণরূপ হচ্ছে ফর্মুলা, ট্রানের পূর্ণরূপ হচ্ছে ট্রান্সলেশন, আর এই দুটো মিলে এটার নাম দেওয়া হলো ফর্মুলা ট্রান্সলেশন। এটা হচ্ছে বৈজ্ঞানিক প্রয়োগের ভাষা। ফোরট্রানের পরে যেটা আসলো সেটা হলো কোবল। কোবলটিকে বলা হয় কমন বিজনেস ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ। এটা বিজনেস ওরিয়েন্টেড, ব্যবসায়িক কার্যক্রমের জন্য। এইভাবে করে আসলো বেসিক, BASIC, বেসিক। বেসিকের ফুল ফর্ম হলো বিগিনার্স অল পারপাস সিম্বলিক ইনস্ট্রাকশন কোড। এটা সর্বশেষ সংস্করণ হয় 1998 সনে, যেটা ভিজুয়াল বেসিক হিসেবে রূপ লাভ করে এবং এটার ভার্সন ছিল 6। বেসিক, বেসিক হচ্ছে প্রথম সাধারণ ব্যবহারকারীদের জন্য উদ্ভাবিত একটি প্রোগ্রামিং ভাষা। বেসিকের প্রথম নাম ছিল GW বেসিক।
GW বেসিক। তারপর সেটার নাম হলো কুইক বেসিক, কিউ বেসিক। এভাবে সর্বশেষ সেটা ভিজুয়াল বেসিক নাম হলো, যেটা GUI গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস পরিবেশে সেটিকে কাজ করা হয় এবং সেটির সর্বশেষ ভার্সন হচ্ছে ভিজুয়াল বেসিক .NET। এই হলো বেসিক সম্পর্কে পূর্ণ ধারণা। বেসিক দিয়ে আমরা মূলত সহজ পদ্ধতিতে কিভাবে প্রোগ্রাম রচনা করা যায় সেটা আয়ত্ত করতে পেরেছি। বেসিকের পরবর্তী পর্যায়ে আমরা যে প্রোগ্রামিং পদ্ধতিটা পেয়েছি সেটা হলো সি। আর সি বিভিন্ন কালক্রমে পর্যায়ক্রমে সেটা আসলো। এখন আমরা সি ভাষা কিভাবে আসলো সেটা নিয়ে আলোচনা করব। সি ভাষার আদি ভাষাটি হলো অ্যালগল, অ্যালগরিদমিক ল্যাঙ্গুয়েজ। এটা আসলো 1960 সালে। পরবর্তীতে এবং এই 1960 সালে হওয়ার কারণে এটার পূর্ণ নাম হচ্ছে অ্যালগল 60। অ্যালগল থেকে আসলো CPL, কম্বাইন্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এটা আসলো 1963 সালে। এরপরে হচ্ছে BCPL, বেসিক CPL। এটা আসলো 1966 সালে। পরবর্তীতে এই সব কিছু নাম বাদ দিয়ে নাম হয়ে গেল বি। 1969 সালে ক্যান থমসন নামক একজন, ক্যান থমসন নামক বেল টেলিফোন ল্যাবরেটরিতে ল্যাবরেটরির স্বত্বাধিকারী, তিনি সেটি উদ্ভাবন করেন। পরবর্তী পর্যায়ে এই বিটি আরেকটু উন্নয়ন করে দুইজনের সহযোগিতায় সেটার নাম দেওয়া হয় সি। সেটা 1972 সালে ডেনিস রিচি এটি উদ্ভাবন করেন, ডেনিস রিচি। পরবর্তীতে এটির সাথে এই অবজেক্টটাকে ঠিক রেখে সেটার সাথে আরো কিছু সংযোজন করে এটার নাম দেওয়া হয় সি প্লাস প্লাস। এবং এই সি প্লাস প্লাসকে আমরা বলি সি এর অবজেক্ট ওরিয়েন্টেড ভার্সন। এটা 1980 সালে উন্নয়ন করা হয় এবং যিনি উন্নয়ন করেন তিনি হচ্ছেন বিজর্নে স্ট্রয়স্ট্রুপ। বিজর্নে স্ট্রয়স্ট্রুপ। এভাবে করে সি, সেটার নাম হলো আনসি সি। আনসি সি এটা 1979 সালে। তবে এই উন্নয়ন কার্যক্রমটি পরিচালিত হয় 1983 সাল পর্যন্ত। পরবর্তীতে ISO নামক প্রতিষ্ঠান, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন, এটিকে একটি নিবন্ধিত প্রোগ্রামিং ভাষা হিসেবে স্বীকৃতি প্রদান করে 1989 সালে। এভাবে করে সি ধীরে ধীরে এটার উন্নয়ন সাধন হতে থাকে। সর্বশেষ সি এর ভার্সন হয় C18, অর্থাৎ 2018 সালে এটা সর্বশেষ উন্নয়ন হয়। এর আগে ছিল C11, অর্থাৎ 2011 সালে। এভাবে করে সি এর উন্নয়ন হতে থাকে। বর্তমানে আমরা যে সি ব্যবহার করি সেটা হচ্ছে এই সি প্লাস প্লাস। আবার অনেক ক্ষেত্রে এই সি প্লাস প্লাস দ্বারা সিটাকেও ব্যবহার করে থাকি। তাহলে আমরা বুঝতে পারলাম সি হচ্ছে 1972 ইংরেজির একটি প্রোগ্রাম যা অদ্যাবধি আমরা ব্যবহার করি। একজন নতুন প্রোগ্রামারের জন্য প্রোগ্রামিং জানতে হলে তার প্রথমে জানতে হয় সি। সি জানা থাকলে তার মাধ্যমে সি এর প্রোগ্রাম কোডগুলো যদি তার ভালো ধারণা থাকে তাহলে সে পাইথন, এসকিউএল, কোবল, ওরাকল এই ধরনের সকল প্রোগ্রামগুলো সে অনায়াসে করতে পারে। আচ্ছা, এখন আমরা তাহলে সি এর পরবর্তী পর্যায়ে আর কি প্রোগ্রাম আছে দেখি। সি এক প্রকার হাই লেভেল স্ট্রাকচারড প্রোগ্রামিং। এটিকে আমরা
মিড লেভেল ল্যাঙ্গুয়েজও বলি, আবার হাই লেভেল ল্যাঙ্গুয়েজও বলি, কারণ সেটি মেশিন পর্যায়ে কাজ করে, আবার আমাদের সাধারণ পর্যায়ে কাজ করে। সি আমরা যেগুলো ব্যবহার করি সেখানে অনুবাদক হিসেবে আমরা কম্পাইলার ব্যবহার করি, আর সি ভাষা দিয়ে আমরা সকল ধরনের প্রোগ্রামিং ভাষা, সকল ধরনের প্রোগ্রাম তৈরি করতে পারি, যেমন অ্যাপ্লিকেশন সফটওয়্যার, মাল্টিমিডিয়া সফটওয়্যার, অপারেটিং সিস্টেম, তারপরে আবার বিভিন্ন ধরনের অটোমেশন কার্যক্রমগুলোতেও আমরা সি এর ব্যবহার করি। আবার এছাড়াও বিভিন্ন যন্ত্রপাতির মাইক্রো কন্ট্রোলারগুলোতেও সি ল্যাঙ্গুয়েজ ব্যবহৃত হয়। তাহলে সি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ প্রোগ্রামিং ভাষা, যা জানা থাকলে একজন প্রোগ্রামারের প্রায় অধিকাংশই আয়ত্তে চলে আসে। এই জন্য বিগিনার্স হিসেবে সি ল্যাঙ্গুয়েজে শেখানো হয়, এরপরে অন্যান্য প্রোগ্রামিং ভাষাগুলো ধারণা দেওয়া হয়। এবার আমরা আলোচনা করব জাভা নিয়ে। জাভা জাভা 1991 সনে এটার প্রথম নাম ছিল ওক। এটা ওক গাছ থেকে এটার নাম হয়, এবং এটা জেমস গসলিং এটি উদ্ভাবন করেন, এবং এটি পরবর্তীতে 1994 সনে এটির নামকরণ করা হয় জাভা। এই জাভাকে আমরা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বলি, এটাকে আমরা সি এর অবজেক্ট ওরিয়েন্টেড ভার্সন বলি, অর্থাৎ সি এর মাধ্যমে এটা তৈরি, সি কে কেন্দ্র করে। এবং এটা আমরা ব্যবহার করি ডাইনামিক ওয়েবসাইটের মধ্যে। ডাইনামিক ওয়েবসাইটের ক্ষেত্রে জাভাটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, জাভার পরে আসলো পাইথন। পাইথন এক প্রকার 3D রেন্ডারিং কার্যক্রমে ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা। এটাকে আমরা সাধারণত হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বলি, এটা আবার অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। এই পাইথন দ্বারা আমরা এই যে গুগলের বিভিন্ন অ্যাপগুলো তৈরি করে, তারপর 3D মুভি রেন্ডারিং কার্যক্রমগুলো করে, এগুলো সবগুলোই এই পাইথন দ্বারা তৈরি। পাইথন একটি শক্তিশালী প্রোগ্রামিং ভাষা। বর্তমান সময়ে 3D অ্যানিমেশনের বিভিন্ন কার্যক্রমগুলোর ক্ষেত্রেও এই প্রোগ্রামিং ভাষা ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে, এবং এটি উদ্ভাবিত হয় 1991 সালে। ভ্যান রসেন নামক একজন বিজ্ঞানী এটি উদ্ভাবন করেন। ভ্যান রসেন এটি উদ্ভাবন করেন, এটি 1991 সালে। এই গেল আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে প্রাথমিক ধারণা। আজকের এই ক্লাসটি দ্বারা তোমরা যদি উপকৃত হয়ে থাকো, তাহলে তোমরা আমার এই চ্যানেলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, এবং তোমাদের বন্ধুদের যাদের এই প্রোগ্রামিং ভাষা সম্পর্কে ধারণা কম, তাদেরকে এটি শেয়ার করে জানাবে। এর পরবর্তী ক্লাসগুলো তোমাদের যদি জানা থাকে, তাহলে তোমরা পুরো প্রোগ্রামিং ভাষাটা খুব সহজেই বুঝতে পারবে। আশা করি তোমরা আগামী ক্লাসগুলোতে উপকৃত হবে। ধন্যবাদ সবাইকে।